আসসালামু আলাইকুম বন্ধুরা। হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে আপনাদের আবারও স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা আগের পর্বগুলো দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে পর্বগুলো দেখে নেবেন। আজকের পর্বের শেষে কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ পড়ব নীলচিরকুট উপন্যাসটির পর্ব ৫। অন্তুর প্রশ্নের মাঝেই সিঁড়ি বেয়ে নেমে এলো ছোঁয়া আর নীরা। তাদের পেছনেই ছোঁয়ার বাবা মা প্রফেসর সালাম হক এবং স্মৃতি হক। ছোঁয়ার বাবা মার উপস্থিতিতে বন্ধুমহলের প্রশ্নোত্তর পর্বে ফাটা পড়ল। সবাই হঠাৎ করেই নিশ্চুপ হয়ে গেল। প্রফেসর সালাম হক ছেলেমেয়েদের সাথে কুশলাদি বিনিময় করে ড্রাইভারকে বিস্তর বুঝালেন। কিভাবে সাবধানে তাদের কক্সবাজার পর্যন্ত পৌঁছে দিবেন তার বিস্তর উপদেশ দিলেন। স্মৃতি হক আর সালাম হকের খবরদারিতে ছোঁয়া ব্যতীত বাকি ৫ জনেরই ভ্রু কুঁচকে এলো। নাদিম মুখ কাচুমুচু করে নিচু গলায় বলল, মামা, মনে তো হইতেছে আমরা কেজি স্কুলে পড়ি। প্রথম প্রথম স্কুল কি জিনিস দেখতে যাইতেছি। বাল, এত ঢঙের মানে কি? রঞ্জন উত্তর দিল না। অন্তু মৃদু গলা খাকারি দিয়ে চুপ করে রইল। বাবা মায়ের বাধ্য মেয়ে ছোঁয়া সময় নিয়ে বাবা মার থেকে বিদায় নিল। বন্ধুরা কুচকানো ভ্রু আর একরাশ অনিশ্চয়তা নিয়ে গাড়িতে উঠল। গাড়ি যখন ধানমন্ডি ছেড়ে নারায়ণগঞ্জের রাস্তায় ছুটল তখন সূর্যের যৌবনে অতিষ্ঠ হয়ে উঠেছে পথঘাট পথচারী। প্রায় ৮ ঘন্টা চলার পর থমথমে গলায় আদেশ করল রঞ্জন, মামা, গাড়ি ঘোরাও, আমরা কেরানীগঞ্জ যাব, পুরাতন ঢাকা। রঞ্জনের কথায় চরকির মতো ঘুরে এসে তার মুখের উপর স্থির হলো ৫ জোড়া চোখ। বিস্মিত ড্যাবডেবে চোখগুলোর দিকে তাকিয়ে চোখ টিপল রঞ্জন। কে কি বুঝলো জানা নেই। নাদিম জোরের সাথে বলল, হ্যাঁ হ্যাঁ মামা, গাড়ি ঘোরাও, কেরানীগঞ্জে রোড ধরো, পুরাতন ঢাকায় যামু। ওদের কথায় ড্রাইভার অগ্নিদৃষ্টিতে তাকালো। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে মহা পাপীদের সাথে বসবাস করছে। এই পাপীদের সাথে বসে থেকে সে প্রচণ্ড কুণ্ঠিত, লজ্জিত এবং রাগান্বিত। রঞ্জন আবারও বলল, কি হলো মামা, গাড়ি ঘুরাতে বললাম না? ড্রাইভার ডাট হয়ে বসে রইল, চোখ দুটো সামনের দিকে নিবদ্ধ। কিছুক্ষণ সময় নিয়ে থমথমে কণ্ঠে বলল, ম্যাডাম কইছে ডিরেক্ট কক্সবাজার যাবা, হেতে হুতে অযথা থামাইবা না। আমিও থামাইতাম না, সিধা কক্সবাজার যাইম। গাড়ি ঘুরামু কেন? ম্যাডাম তো কেরানীগঞ্জ যাইতে কয় নাই। অন্তু রঞ্জন একে অপরের দিকে তাকালো। দুজনের ভ্রু কুঞ্চিত। নাদিম তিক্ত মুখে বলল, একটু জোরে চালান মিয়া, এমনি ভ্যান গাড়ির মতো চালাইতেছেন কেন? আর একটা ফার্স্ট ক্লাস গান দেন, এভাবে কেউ ট্যুরে যায়? গাড়ি ঠিক গতিতেই চলতাছে। ম্যাডাম কইছে গাড়ির গতি ৩০-এর উপর না নিতে। আর গান দেওন যাইতো না। ম্যাডাম কইছে গানে ফোকাস নষ্ট হয়। ফোকাস নষ্ট করন যাইতো না। বিরক্তিতে কুকড়ে উঠল নাদিম। বিড়বিড় করে বলল, বাল যাইতো না, অসহ্য। অন্তু জিহ্বা দিয়ে ঠোঁট ভিজে নিয়ে বলল, পুরাতন ঢাকায় আমাদের এক বন্ধু আছে, সাথে যাবে। ওখান থেকে ওকে তুলে নিয়ে তারপর কক্সবাজার যাব, গাড়ি ঘুরান। ছোঁয়া কিছু বলবে তার আগেই চোখ রাঙালো নাদিম, যার অর্থ, কথা কবি তো চড়ায় দাঁত ফেলাই দিন। ড্রাইভার লাফিয়ে উঠে বলল, ম্যাডাম তো কইছিল ৬ জন যাইব, আপনারা কারে নিতে চাইতেছেন? আপনাগো হাবভাব সুবিধার লাগে না তো? আমি ম্যাডামের অনুমতি ছাড়া কোনো হানে যাইতাম না। রাগে রঞ্জনের ফর্সা গাল দুটোতে লাল রঙের আভা ফুটে উঠল। ছোঁয়া ড্রাইভারের পাশে বসেছিল। পেছনে নম্রতা, নীরা আর রঞ্জন। একদম পেছনের দিকটায় অন্তু আর নাদিম। রঞ্জন নম্রতার দিকে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, কেমন মুডে আছিস নমু? নম্রতা ভ্রু বাঁকিয়ে তাকালো। দু চোখ ছোট ছোট করে বলল, মানে? অ্যাডভেঞ্চার মুড? এনি টাইম। নম্রতা হাসল। রঞ্জন বাম চোখটা টিপে দিয়ে হাসল। নীরাকে ইশারা করে বলল,
গ্যাঞ্জাম নাম্বার 3। নম্রতা সেই কথাটাই নীরার কানে পৌঁছালো। হালকা গলা খাকারি দিয়ে নিচু গলায় বলল, গ্যাঞ্জাম নাম্বার 3 হবে? নীরা চোখ ঘুরিয়ে তাকালো। কোনো প্রশ্ন না করে দুনিয়া অন্ধকার করে চেঁচিয়ে উঠল। নম্রতা অস্থির গলায় বলল, নীরু, কি হয়েছে? এমন করছিস কেন? নীরা দমবন্ধ গলায় বলল, বমি পাচ্ছে, গাড়ি থামাও, নিঃশ্বাস আটকে আছে আমার। ড্রাইভার চোখ বড় বড় করে নীরার দিকে তাকালো। নীরার চোখ দুটো উল্টে যাওয়ার উপক্রম, কপালের চারপাশে ঘাম। কি বীভৎস দৃশ্য! মেয়েটা মরে টরে যাবে না তো? নাদিম খেকিয়ে উঠে বলল, ওই মিয়া, থামাতে বলতেছে শুনো না? মাইয়ার কিছু হইলে তোমারে খাইছি। ড্রাইভার কয়েক সেকেন্ড দ্বিধাদ্বন্দ্বে থেকে গাড়ি থামালো। নম্রতা ছোঁয়ার গায়ে পরপর দুটো চর বসিয়ে দিয়ে বলল, তোর ড্রাইভারকে বল একটা মেডিসিনের দোকান থেকে দুটো দুটো এটুকু বলে থেমে গেল নম্রতা। অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো। অন্তু ফট করে বলল, দুটো নাপা এক্সট্রা ট্যাবলেট আনতে বল। নম্রতা সায় দিয়ে বলল, হ্যাঁ, নাপা এক্সট্রা আনতে বল। পরক্ষণেই অবাক হয়ে বলল, হ্যাঁ, নাপা এক্সট্রা? বন্ধুদের কার্যকলাপ দেখে চোয়াল ঝুলে পড়ার অবস্থা ছোঁয়ার। কিছুটা ধাতস্থ হয়ে বলল, হ্যাঁ, নাপা এক্সট্রা? নাপা এক্সট্রা দিয়ে? এটুকু বলতেই আবারও আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে বমির ভঙ্গিমা করল নীরা। ছোঁয়া আটকে উঠল, মাথার চিন্তাশক্তি গুলিয়ে গেল। অন্তু ধমক দিয়ে বলল, ওই তবদা, তোর ড্রাইভারকে ট্যাবলেট আনতে বলবি নাকি থাবড়া খাবি? নীরুর কিছু হলে তোর দোষ। ছোঁয়া থতমত খেয়ে ড্রাইভারকে মেডিসিন কিনতে পাঠালো। ড্রাইভার একরাশ দ্বিধা আর বিরক্তি নিয়ে মেডিসিনের দোকান খুঁজতে গেল। নাদিম এতক্ষণ চিন্তিত মুখে ম্যাগাজিন দিয়ে নীরার চোখে মুখে হাওয়া দিচ্ছিল। ড্রাইভার নেমে যেতেই থেমে গেল তার হাত। গাড়ির জানালা দিয়ে বাইরে দেখল, তারপর ব্যাগ কাঁধে নিয়ে দ্রুত বেরিয়ে এলো গাড়ি থেকে। তার সাথে সাথে নেমে দাঁড়ালো অন্তু, রঞ্জন। অসুস্থ নীরাও চোখের পলকে সুস্থ সবল হয়ে উঠল। এক মুহূর্ত নষ্ট না করে বেরিয়ে এলো গাড়ি থেকে। ছোঁয়া হতভম্ব চোখে তাকিয়ে থেকে প্রশ্ন করল, কি করছিস তোরা? কোথায় যাচ্ছিস? গাড়ি থেকে নামছিস কেন? নীরা, তুই না অসুস্থ? সবাই উল্টো পথে দৌড় লাগাতে লাগাতে বলল, গ্যাঞ্জাম নাম্বার 3 বলদ, এখনো বুঝোস নাই? ছোঁয়া দিশারা কণ্ঠে বলল, কিন্তু কেন? নীরা উঁচু গলায় বলল, জানি না, আসলে আয়, নয়তো তবদার মতো বসে থাক। বন্ধুদের থেকে জুতোসই উত্তর না পেয়ে ব্যাগ কাঁধে নিজেও দৌড় লাগালো ছোঁয়া। বন্ধুদের হাবভাব বুঝতে না পেরে মাথা ভনভন করছে তার। আশ্চর্য, কি করতে চাইছে ওরা? ওরা কি ট্যুরে যাবে না? না গেলে বললেই হয়, এত নাটক কেন? কিছু দূর আসার পর বাস ধরল ওরা। জনাকীর্ণ বাসে দাঁড়াবার মতো জায়গা নেই। বাসে কোনো রকম ঠেলে ঠুলেই দাঁড়িয়ে পড়ল 6 জন। এই কোণঠাসা বাসে ছোঁয়ার অবস্থা বেকাহি। ঢাকার লোকাল বাসগুলোতে উঠার অভ্যাস তার নেই বললেই চলে। রঞ্জন বাসের দরজায় ঝুলে রইল। ওদের 3 জনকে ঘিরে দাঁড়ালো অন্তু আর নাদিম। কিছুক্ষণের মাঝেই আড্ডায় মচে উঠল 5 জন। এক পর্যায়ে গিয়ে পেছন থেকে মধ্যবয়স্ক এক ভদ্রলোক বাজেভাবে স্পর্শ করল ছোঁয়ার স্পর্শকাতর স্থানে। ছোঁয়া অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো। নাদিমের দিকে কিছুটা সরে আসার চেষ্টা করল। অন্তু নম্রতাকে ইশারা করতেই ছোঁয়ার জায়গায় গিয়ে দাঁড়ালো নম্রতা। বাসে ঝাঁকি লাগতেই পেছনের দিকে হেলে পড়ে দানবীয়ভাবে লোকটির পা মারিয়ে দিল নম্রতা। পেন্সিল হিলের ভয়ানক আঘাতে আর্তনাদ করে উঠল লোকটি। দাঁত মুখ খিচিয়ে কিছু বলবে তার আগেই অন্তু বলল, আহা চাচা, বাসে উঠলে একটু একটু ধাক্কা খেতেই হয়, অমন চেঁচামেচি করলে তো চলে না। কিছুক্ষণ পর আবারও একই কাজ করল নম্রতা। লোকটি প্রতিবাদ করতেই নাদিম খেকিয়ে উঠে বলল, ফাইজলামি পাইছেন মিয়া? ধাক্কা ধাক্কি সহ্য না হলে নাইমা যান। কেউ ইচ্ছে করে ধাক্কা কেন দিব আপনারে? এত ফ্যাস ফ্যাস করতেছেন কেন? লোকটি আর কথা বাড়ালো না। বন্ধুরা আবারও আড্ডায় মাতল। দুপুরের শেষ ভাগে কেরানীগঞ্জ গিয়ে পৌঁছালো তারা। সেখান থেকে পুরাতন ঢাকা। দুপুর 2টার দিকে পুরাতন ঢাকার এক রেস্টুরেন্টে পেট পুরে খাবার খেলো সবাই। ছোঁয়া উচ্ছ্বসিত কণ্ঠে বলল, হে গাইস, I think I am enjoying this tour.
নাদিম বিরক্ত কণ্ঠে বলল, আবার ইংরেজি মারাস? বাংলায় কথা কইতে পারিস না তুই, ইংরেজের বাচ্চা? নীরা হাই তুলতে তুলতে বলল, ঝগড়া রাখ, আমরা কি কক্সবাজার যাচ্ছি নাকি যাচ্ছি না? এত ঢং করে এখানে আসারই বা কারণ কি? রঞ্জন টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, যাচ্ছি। তাহলে গাড়ি ছাড়লাম কেন? অন্তু দাঁত কেলিয়ে বলল, ওইটা ট্যুর ছিল, ওই ড্রাইভারকে সাথে নিলে ট্যুরের 12টা বাজত। আমরা কক্সবাজার যাচ্ছি লঞ্চে করে, ব্যবস্থা হয়ে গিয়েছে 5টায় লঞ্চ। ছোঁয়া আটকে উঠে বলল, লঞ্চ? আমি কখনো লঞ্চে উঠিনি। লঞ্চ যদি ডুবে যায়? আর লঞ্চে করে কক্সবাজার কিভাবে? নাদিম বিরক্ত হয়ে বলল, সবাই যেভাবে যায় সেভাবে। নম্রতা খাবার চিবোতে চিবোতে বলল, যেতেই তো 2 দিন লাগবে, কক্সবাজার থাকবো কখন? রঞ্জন ঠোঁট উল্টে বলল, তাই কি, কক্সবাজার তো বহুত গিয়েছি, এবার না হয় আশেপাশের জায়গাগুলোতেই বেশি থাকলাম। সদরঘাট থেকে হালুয়াঘাট, ওখান থেকে 10টা লঞ্চে চট্টগ্রাম, চট্টগ্রাম 1 রাত থেকে পরের দিন কুতুবদিয়া হয়ে কক্সবাজার। 2 দিনে যাব। একদিন কক্সবাজার থাকবো, 4র্থ দিন সড়ক পথে ফিরে আসবো। ছোঁয়া হা হুতাশ করে বলল, মাম্মাকে কি বলবো, মাম্মা আমাকে মেরে ফেলবে। নাদিম বিড়বিড় করে বলল, শুরু হয়েছে ম্যামে। সারাদিন পুরাতন ঢাকার এখানে সেখানে ঘুরে আড্ডা দিয়ে কাটিয়ে দিল নম্রতারা। সন্ধ্যা 5টায় সদরঘাটে পৌঁছে নির্দিষ্ট লঞ্চে উঠল তারা। রঞ্জন 2টো কেবিন বুক করেছে, একটা মেয়েদের জন্য, অন্যটি ছেলেদের জন্য। লঞ্চ সদরঘাট ছাড়ল সন্ধ্যা 6টার দিকে। ধীরে ধীরে দৃষ্টিসীমার আড়ালে পড়ল শহরের দূষিত বাতাস। সবাই যার যার মতো ফ্রেশ হয়ে বারান্দায় এসে বসল রাত 8টার দিকে। কিছুক্ষণ আড্ডা চলার পর হঠাৎই মন খারাপ হয়ে গেল নম্রতার। বন্ধুদের রেখে ডায়েরি হাতে ধীরে ধীরে নিচে নেমে রেলিং ঘেঁষে দাঁড়ালো সে। রাতের আকাশে মস্ত এক চাঁদ, দিগন্ত বিস্তৃত জলধারায় চকচকে জ্যোৎস্নার আলো, গা কাঁপানো তীব্র বাতাস। নম্রতা বুক ভরে শ্বাস নিল, টলমলে অনুভূতি আর ডায়েরিটা খুলে পড়ার চেষ্টা করল। বুক ভরে চিঠির গায়ে থাকা সুঘ্রাণ নেওয়ার চেষ্টা করল। নম্রতাদের প্রেমের এক পর্যায়ে সে নামক ব্যক্তিটি চিঠির গায়ে সুন্দর এক সুগন্ধি ব্যবহার করত। চিঠি খুলতেই অসাধারণ এক সুগন্ধে বুক ভরে আসত নম্রতার। নম্রতা জিজ্ঞেস করায় বলেছিল, তুমি যে চিঠিগুলো অসংখ্যবার পড়ো জানি, চিঠিগুলো যখন খুলবে, এই গন্ধটা যখন নাকে লাগবে, ঠিক তখনই আমার খুব কাছে থাকার অনুভূতি হবে তোমার। তাছাড়া নীল চিরকুটের সুগন্ধ কি সাধারণ কাগজের মতো সাধারণ হলে চলে? শ্যামলতাই বা বারবার কাগজের ওই বিশ্রী গন্ধ কেন নিবে? শ্যামলতা মানেই তো হাজারো বেলির সৌরভ। নম্রতার ঠোঁটে হাসি ফুটে উঠল, চোখ দুটো বুজে নিয়ে বুক ভরে শ্বাস নিল। ঠিক তখনই পেছন থেকে প্রচণ্ড ধাক্কায় সামনের দিকে ঝুঁকে পড়ল নম্রতা। এক হাতে রেলিং আঁকড়ে ধরে নিজেকে রক্ষা করলেও হাতের ডায়েরিটা গিয়ে পড়ল টলমলে নদীর। নম্রতা আঁতকে উঠল, সারা শরীর কেঁপে উঠল। ডায়েরিটাকে ধীরে ধীরে তলিয়ে যেতে দেখে মাথা ঘুরে উঠল তার। রেলিংয়ের উপর ঝুঁকে গিয়ে চেঁচিয়ে উঠল, আমার ডায়েরি, নীরু, নীরু, আমার ডায়েরি, রঞ্জন। নম্রতাকে রেলিংয়ে ঝুঁকে পড়তে দেখে পেছন থেকে শক্ত একটি হাত আঁকড়ে ধরল নম্রতার ডান হাত। বিস্ময় নিয়ে বলল, আরে করছেন কি, পড়ে যাবেন তো। শক্ত হাতের টানে রেলিং থেকে সরে দাঁড়ালো নম্রতা। চোখে মুখে আতঙ্ক, গাল বেয়ে গড়িয়ে পড়ছে অবিরাম জল, শরীরটা ভয়ানকভাবে কাঁপছে। নম্রতার ফ্যাকাশে মুখ দেখে সামনে দাঁড়ানো শ্যামবর্ণ লোকটি আঁতকে উঠল, আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? নম্রতা হিংস্র দৃষ্টিতে সামনে দাঁড়ানো লোকটির দিকে তাকালো। শ্যামকায় দীর্ঘদেহী পুরুষ, শক্তপোক্ত গড়ন, পুরু ভ্রুজোড়ার নিচে গভীর 2টো চোখ, গায়ে বাদামি রঙের পাতলা শার্ট, হাতা দুটো কুনুই পর্যন্ত গুটানো, ডান হাতে ল্যাপটপ। নম্রতা বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল লোকটির উপর। হাত থেকে ল্যাপটপটা ছিনিয়ে নিয়ে রেলিংয়ে 2 দফা আছাড় লাগালো। শ্যামকায় লোকটি বিস্ময়ে হতভম্ব।
নম্রতা ল্যাপটপটা নদীতে ছুঁড়ে ফেলতেই সম্ভিত ফিরে এলো মানুষটির। খানিকটা ধাতস্থ হয়ে ভয়ানক গমগমে কণ্ঠে বলল, পাগল আপনি? কি করলেন এটা? আপনার কোনো ধারণা আছে আমার কত বড় ক্ষতি করলেন আপনি? ততক্ষণে নম্রতার বন্ধুরা নিচে নেমে এসেছে। নম্রতাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে বিস্মিত তারা। রঞ্জন আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, নমু, ঠিক আছিস? কি হয়েছে? এভাবে কাঁপছিস কেন? নাদিম ক্রুব্ধ কণ্ঠে বলল, এই শালায় কিছু করছে নাকি তোরে? ক খালি, এখানেই পুইতা ফেলুম। কি হয়েছে? নাদিম আর রঞ্জনের উঁচু কণ্ঠে আরো কিছু যুবক পেছনে এসে দাঁড়ালো। সামনের দিকে উকি দিয়ে কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ল তাদের একজন, এনিথিং রং আরফান? কি হয়েছে রে? রাগে স্তব্ধ আরফান রক্তলাল চোখে বন্ধুর দিকে তাকালো। শি ড্যামেজড মাই ল্যাপটপ। মানে? নদীতে ছুঁড়ে ফেলেছে ল্যাপটপ? ভাবতে পারছিস? আমার রিসার্চের পুরো ফাইল ছিল ল্যাপটপে। কি? কিন্তু কেন? এই মেয়ে, পাগল নাকি আপনি? আপনার কোনো ধারণা আছে কি করেছেন আপনি? এসব পাগল ছাগলকে লঞ্চে উঠতে দেয় কে? নীরা ফুঁসে উঠে বলল, একদম ফালতু কথা বলবেন না। নমু অযথা হাঙ্গামা করার মেয়ে নয়। আপনার বন্ধু কি করেছে সেটা আগে বিবেচনা করুন। লঞ্চে উঠেও থার্ড ক্লাস স্বভাব যায় না আপনাদের? দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে। কি করেছেন আমার ফ্রেন্ডের সাথে বলুন। দুই দলের মধ্যে তুমুল হট্টগোলের মধ্যেই হাউমাউ কান্নায় ভেঙে পড়ল নম্রতা। মুহূর্তেই থেমে গেল হট্টগোল। সবাই বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল কান্নারত মেয়েটির চোখে মুখে। নম্রতার বন্ধুরা অস্থির হয়ে উঠল। লঞ্চের পাটাতনে হাঁটু গেড়ে বসে থাকা নম্রতার পাশে ধপ করে বসে পড়ল নীরা ছোঁয়া। নম্রতা দুহাত মুখ ঢেকে ডুকরে ডুকরে উঠছে। কান্নার শব্দটা বিশাল জলরাশিতে ঘুরে ফিরে প্রতিধ্বনিত হচ্ছে। কি বিষাদময় সে কান্না! আরফানের বন্ধুরা কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থেকে দ্বিধা নিয়ে প্রশ্ন করল, কি হচ্ছে এসব দোস্ত? কাহিনীটা কি? কাঁদছে কেন এই মেয়ে? আরফান বিপন্ন কণ্ঠে বলল, আমি কি করে বলবো? কেবিনে যাচ্ছিলাম, হঠাৎ ইশতিয়ার ধাক্কা দিল। ধাক্কাটা সামলে উঠতে পারিনি। ওনার সাথে শরীরটা একটু লাগতেই দেখি নিচের দিকে ফিরে চিল্লাপাল্লা করছেন। ভাবলাম পড়ে যাচ্ছেন। হাত টেনে সরিয়ে আনতেই নাটক শুরু করলো। উফ, আমার রিসার্চ রিপোর্ট। নীরা অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, এই নমু, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাদের। কান্নায় শ্বাস আটকে আসছে নম্রতার। জোরে জোরে শ্বাস টেনে আবারও কান্নায় ভেঙে পড়ল নম্রতা। জড়ানো কণ্ঠে বলল, আমার ডায়েরি। এটুকু বলেই গগনবিদারী চিৎকারের কান্নায় ভেঙে পড়ল নম্রতা। অন্তু কপাল কুঁচকে বলল, কি হয়েছে ডায়েরির? পানিতে ফেলে দিয়েছে এই লোক। আরফান অবাক হয়ে বলল, আমি? কখন? আরফানের বন্ধু কড়া মেজাজে বলল, ফাজলামো পাইছেন নাকি? একটা ডায়েরির জন্য আপনি গোটা ল্যাপটপ ছুঁড়ে ফেলবেন? ল্যাপটপের দাম জানেন? একটা ল্যাপটপে কত ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকতে পারে ধারণা আছে? এবার রেগে উঠল নাদিমও। খেকিয়ে উঠে বলল, একটা ডায়েরি মানে কি? আপনার ল্যাপটপ থেকে ওর ডায়েরি কম দামি নাকি? ফিল দ্য ইমোশন। রাগে মাথার ভেতরটা ধপধপ করছে আরফানের। নাদিমের কথায় রাগটা যেন দপদপ করে জ্বলে উঠল। অত্যন্ত তাচ্ছিল্যের কণ্ঠে বলল, আচ্ছা, আপনাদের কাছে নিজেদের বস্তাপচা আবেগ এতটাই গুরুত্বপূর্ণ যে অন্যের? এটুকু বলতেই অদ্ভুত এক ঘটনা ঘটে গেল। সবাইকে অবাক করে দিয়ে হিংস্র বাঘিনীর মতো আরফানের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল নম্রতা। হতভম্ব আরফান দুপা পিছিয়ে দাঁড়ালো। নম্রতার হাতের আঁচড়ে কবজির উপর দিকটার চামড়া উঠে জ্বালা পোড়া করছে। রঞ্জন দুহাতে জাপটে ধরে নম্রতাকে নিয়ন্ত্রণের চেষ্টা চালালো। নম্রতা চেঁচিয়ে উঠে বলল, খবরদার বস্তাপচা আবেগ বলবেন না। আমার ডায়েরি আমার আবেগ নয়, ভালোবাসা। নীরা দুহাতে মুখ চেপে হতভম্ব চোখে তাকিয়ে আছে। এই প্রথম নম্রতাকে এমন উদ্ভট আচরণ করতে দেখছে সে। নম্রতার মতো বিচক্ষণ প্রাণবন্ত মেয়ে এমন গেয়ে অসভ্য আচরণ কি করে করতে পারে?
বিশ্বাস হয় না নীরার। কয়েকটা চিঠি আর কয়েকটা বছরে কি থেকে কি হয়ে গেল মেয়েটা। রঞ্জন নম্রতাকে জোরপূর্বক পাজা কোলে নিয়ে নিজেদের কেবিনের দিকে হাঁটা দিল। যেতে যেতে আরফানকে উদ্দেশ্য করে বলল, সরি ভাইয়া, আসলে ও একটু ডিপ্রেসড। আরফান জবাব দিল না। আরফানের পাশে থাকা বন্ধুটি ঝাঁঝ নিয়ে বলল, নিজের ডিপ্রেস গার্লফ্রেন্ডকে সামলায় রাখেন মিয়া, লঞ্চনা তো নাট্যশালা, নাটক শুরু করে দিছে এক একজন আজাইরা। নাদিম খেকিয়ে উঠে বলল, তুই সরি কইলি কেন? নমুর এই অবস্থা না থাকলে শালাগত দেখা দিতাম আজকে। অতঃপর আবারও কথা কাটাকাটির সূত্রপাত হলো। রঞ্জন দাঁড়িয়ে না থেকে নম্রতা নীরাকে নিয়ে 3 তলায় নিজেদের কেবিনের দিকে রওনা দিল। কেবিনের পাটাতনে হাঁটু ভাঁজ করে বসে আছে নম্রতা, মাথাটা হাঁটুর উপর নোয়ানো। কান্নার দামকে কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছে শরীর। কেবিনের দরজায় হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে রঞ্জন, তার পাশে চিন্তিত অন্তু। ছোয়ানীরা বিছানার উপর বসে আছে। নাদিম বারান্দার রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। সবার মুখই থমথমে। স্তব্ধ নীরবতাকে ঠেলে দিয়ে কথা বলে উঠল ছোঁয়া। হতাশ কণ্ঠে বলল, কি একটা কাহিনী করে ফেলল নমু। ছি, মানুষ কি ভাবছে? এতটা সিন ক্রিয়েট করার কি প্রয়োজন ছিল? এমন গেও আচরণ কি নমুর সাজে? আমাদের কতটা লো মেন্টালিটির খ্যাত ভাবছে তারা। ছোঁয়ার কথার জবাবে টু শব্দটি পর্যন্ত করল না কেউ, কেবল কড়া চোখে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে ভয়ানক রাগে দমকে উঠল নাদিম। তুই তো জন্মগত খ্যাত মেন্টালিটির মহিলা। বন্ধুর দুঃখে তোর মান সম্মানের প্রশ্ন আসছে। তোর এই মুহূর্তে লঞ্চ থেকে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করছে। নদীতে হাবুডুবু খেতে খেতে মেন্টালিটি বিচার করবি, বেয়াদব। নাদিমের কথায় নিভে গেল ছোঁয়া। বেচারি এতদিক ভেবে বলেনি কথাগুলো। কি থেকে কি হয়ে গেল বিড়বিড় করে বলল, লোকটা তো আর ইচ্ছে করে ডায়েরি ফিরে দেয়নি, ধাক্কা লেগে পড়ে গিয়েছে। নমুচে তার ল্যাপটপটাই ফিরে দিল। নাদিম কপাল কুঁচকে বলল, তো যেভাবেই ফেলুক, ফেলেছে তো। আর নমুই বা ইচ্ছে করে ফেললো কোথায়? রাগের মাথায় ফেলে দিয়েছে। রাগ উঠলে মানুষ যে কোনো কিছু করতে পারে, অত ধরতে আছে? ওই শালাদের উচিত নমুর পা ধরে মাফ চাওয়া। এদের নামে আমি মামলা করব, মানহানির সাথে ডায়েরিহানির মামলা। এমন একটা পরিস্থিতিতেও নাদিমের কথায় ঠোঁট চেপে হেসে ফেলল সবাই। নাদিম সবসময় এমন, বন্ধুরা হাজার দোষ করলেও সব দোষ মাফ। এমনকি পরীক্ষায় নাম্বার কম পেয়ে বন্ধুদের মন খারাপ হয়ে গেলেও সব দোষ স্যারের। বন্ধুরা তো পরীক্ষা দিয়েছিলই, শাল আর স্যার যদি নাম্বার না দেয় তাহলে বন্ধুদের কি দোষ? এসব স্যারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। নম্রতাকে হাজার বোঝানোর পরও যখন তার কান্নার গতি কমল না, তখন সবার মিলিত সিদ্ধান্তে একা ছেড়ে দেওয়া হলো তাকে। 5 জনে গিয়ে বসলো বারান্দায়। কিভাবে নম্রতাকে স্বাভাবিক করা যায় তা নিয়ে চলল তুমুল আলোচনা। 1 ঘন্টার মাঝে কান্নার বেগ কিছুটা কমে এলো নম্রতার। বাম পায়ে থাকা সাদা পায়েলটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খুলে নিল হাতে। পায়েলটাকে খুব যত্ন করে বুকের সাথে চেপে ধরে চোখ বুঝল। দীর্ঘ সময়ের কান্নায় মাথাটা ধপধপ করছে তার। চোখ দুটো ভয়ানক জ্বলছে, সেই সাথে জ্বলছে অবুঝ অভাগা মন। তখন এপ্রিল মাস চলছিল, বাংলায় বসন্ত। ঋতুরাজ সেবার রাজার মতোই দাপট নিয়ে এসেছিল নম্রতার জীবনে। 16 বসন্ত পেরিয়ে 17তে এসে সুগন্ধি ফুলে ফুলে ভরিয়ে দিয়েছিল নম্রতার জীবন। নম্রতাদের প্রেমালাপনের তখন প্রায় 1.5 বছর চলে। কারো মুখে ভালোবাসার শব্দ উচ্চারিত না হলে দুজনেই জানে ভালোবাসাহীন শব্দগুলোর গভীরতা। ভালোবাসার স্পষ্ট প্রকাশও খুব বেশি দিন চাপা থাকতে পারল না। ওই পাশের মানুষটি খামে পুড়ে পাঠালো উথাল পাতাল প্রেমবার্তা। নম্রতার এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল মাত্র। প্রথম পরীক্ষাটা দিয়েই মা বাবাকে ছাইপাশ বুঝিয়ে চলে গিয়েছিল শাহবাগ। ক্লান্ত শরীরে এক ঝাঁক আশা নিয়ে হাতে তুলে নিয়েছিল চিরপরিচিত বইটি। প্রত্যাশিত চিঠিটা পেয়ে বুক ভরা উত্তেজনা নিয়ে বাড়ি ফিরেছিল সে। বাড়ি ফিরে চিঠিটা খুলেই চমকে উঠেছিল নম্রতা। লজ্জায় লাল হয়েছিল, আবেগে কেঁদে কেটে চোখ ফুলিয়েছিল। অপরিচিত মানুষটার সেই প্রেমময় চিঠি পড়লে আজও একই রকম কেঁপে কেঁপে উঠে নম্রতা।
পাগল করা অনুভূতিতে দম বন্ধ হয়ে আসে। আচ্ছা, কি এমন মেশানো ছিল সেই চিঠিতে? নম্রতা জানে না, কিন্তু সেই চিঠিটা পড়লে আজও রাতে ঘুম হয় না তার। চিঠির শব্দবাণে আহত হয়ে ঘুম কাতর নম্রতার রাতের ঘুম হারাম হয়। সারাটা রাত ক্ষণে ক্ষণে চিঠিটা পড়ে কেঁদে বুক ভাসায়, আবার কখনো লাজুক হাসিতে মত্ত হয়। নম্রতা চিঠির লাইনগুলো মনে করার চেষ্টা করল। মুহূর্তেই মুখস্থ হয়ে যাওয়া লেখাগুলো চোখের পাটাতনে স্পষ্ট হয়। প্রিয়, চলো একবার প্রেমে পড়ি। অদ্ভুত নীল ব্যথায় মরিয়া হয়ে উঠি দুটো প্রাণ। দিন শেষে তুমি একটু কাঁদো, চোখে নিচে ছড়িয়ে পড়া কাজল রেখায় আমি একটু মুগ্ধ হই। দীর্ঘ বিচ্ছেদ শেষে হঠাৎ দেখা হলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেভাবেই আমার রুক্ষ বুকটিতে ঝাঁপিয়ে পড়ো। আমার বুকে চলা নিত্যদিনকার টানাপোড়েন, চেনা জানা ঝড়গুলো একবারের জন্য হলেও থেমে যাক। তোমার কান্না ভেজা ফোলা চোখে একটি বার আমি ডুবে যাই। লাল নীল ব্যথাগুলো রক্তে রক্তে ঘুরে বেড়াক। তোমাকে পাওয়ার তীব্র বাসনায় আমি একটু ছিন্ন ভিন্ন হই। তোমাকে দেখার আকুতিতে চোখের ঘুমগুলো মুক্তি পাক। তোমাকে হারানোর ভয়ে গভীর রাতে আমার পুরুষ চোখে জল নামুক। চলো শ্যামলতা, আমরা একবার প্রেমে পড়ি। মারাত্মক প্রেমে আহত হয়ে যাই দুজনেই, প্রেমময় ব্যথায় কেঁপে কেঁপে উঠি। ইতি শ্যামলতার ব্যক্তিগত সে। সেই চিঠিতেই প্রথম নিজের সম্বোধনে কিছু একটা লিখেছিল সেই মানুষটি। চিঠির সাথে কস্টেপে আটকে দিয়েছিল অসম্ভব সুন্দর এক পায়েল। সেই সাথে ছিল কয়েকটি চ্যাপ্টা হয়ে থাকা বেলি ফুল। কি তীব্র সুগন্ধ ছিল সেই বেলি ফুলের। নম্রতা সারা রাত নাকের কাছে নিয়ে বসেছিল সেই চিঠি। পায়েলটা পায়ে জড়িয়ে অযথায় ঘুরে বেরিয়েছে পুরো ঘর জুড়ে। যখনই পায়েলের রিনঝিন শব্দ উঠেছে, তখনই মনে হয়েছে সেই মানুষটি হাসছে। নম্রতার পাগলামোতে ঝংকার দিয়ে হেসে উঠছে সে। সারা রাত ছটফট করে পরের দিন সকালে গ্রন্থাগারে ছুটে গেল নম্রতা। গ্রন্থাগারের গেইটে বিশাল তালা ঝুলতে দেখে মনে পড়ল আজ শুক্রবার, শনিবারও বন্ধ থাকবে গ্রন্থাগার। হতাশ, চঞ্চল, অস্থির নম্রতার পরের দুদিন পড়াশোনা কিছু হলো না। ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষাটা সে কোনো রকম না পড়েই সমাধা করল। দিন রাত শেষে করেই মস্তিষ্ক জমাট বেঁধে গেল তার। রবিবার সকালে উঠে গ্রন্থাগারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। গ্রন্থাগার খুলতেই নীল রঙা খামে নিজের পায়েল পরা পায়ের একটা ফটো রেখে দিল নম্রতা। ধুরু ধুরু বুক নিয়ে গ্রন্থাগার থেকে বেরিয়ে সে কি লজ্জা তার। কে জানে পায়ের ছবি দেখে কি ভাববে সে। ছবিটা পাঠানো কি ঠিক হলো? এমন সব দ্বিধামাখা প্রশ্ন নিয়ে কেটে গেল প্রায় একটা সপ্তাহ। অস্থিরতা আর অনিশ্চয়তা নিয়ে একের পর এক পরীক্ষার সমাধা করল নম্রতা। পুরোপুরি এক সপ্তাহ পর আকাঙ্ক্ষিত চিঠিটা এলো। টকটকে নীল রঙা দুটো কাগজ পড়ে শুধু একটাই লাইন, তোমার পায়ের তিলটা নেশাতুর, ভাবনাতীত সুন্দর। সেই এক লাইন ভর্তি চিঠিটা পেয়ে গলা শুকিয়ে গিয়েছিল নম্রতার। বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা কি দ্রুতই না কাঁপছিল। আজও উপলব্ধি করতে পারে নম্রতা। আজও তার শরীরে ঘাম ছুটে, মুখটা হয় লজ্জায় রক্তিম। তারপর চিঠির উল্টো পাশে লেখা ওই লাইনটা, আমি মারাত্মক প্রেমে আহত, শ্যামলতাকে না পেলে এই প্রেমিকের মৃত্যু অনিবার্য। ইস, মানুষটা কি অসভ্য কথা লিখেছিল সেদিন। প্রতিটি শব্দকে লজ্জার সাগরে জিয়ে নিয়ে ছুঁড়ে মেরেছিল নম্রতার সদ্য যৌবনপ্রাপ্ত শরীরে। এই লজ্জাবান কি মারাত্মকভাবেই না বিঁধেছিল নম্রতার প্রেমাহত মনে। নম্রতা শিউরে উঠে, ডায়েরি হারানোর ব্যথায় ভেতরটা চিনচিন করে ওঠে। এই নিষ্প্রয়োজন জীবনটা নিয়ে কি করবে নম্রতা?